অ্যাক্টিভিটিগুলো একটা পর একটা শেষ হবে। আচ্ছা, তারপর আমাদের যদি মনে হয় যে প্রজেক্টের ডেলিভারি টাইম আসলে রিচ করতে পারি না, কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে শিডিউলকে কম্প্রেস করা লাগতে পারে, তারপরে আমরা প্রজেক্টের প্রোগ্রেসও বলতে পারি, হ্যাঁ, শিডিউল কন্ট্রোল করতে পারি, রিপোর্ট করতে পারি। ইভেন এই এই নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকে আমরা রিস্কও আইডেন্টিফাই করতে পারি, নতুন নতুন রিস্ক রেজিস্টারে আমরা লিখতে পারি। সো এই ধরনের নেটওয়ার্ক ডায়াগ্রাম করার জন্য আমাদের দুইটা মেথড আছে, যেমন অ্যারো অ্যান্ড প্রিসিডেন্স ডায়াগ্রাম মেথড, আরেকটা হচ্ছে গার্ড। গতদিন গার্ড করছিলাম মেবি একটা ক্লাসে। সো প্রথমে আমরা হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড, এইটার আবার দুইটা, একটা হচ্ছে অ্যারো ডায়াগ্রামিং মেথড, যেখানে অ্যাক্টিভিটিটা অ্যারোতে লেখা হয়, আর একটা হচ্ছে অ্যারো অন নোড, মানে অ্যাক্টিভিটি অন নোড, অ্যাক্টিভিটিটা নোডের উপর লেখা হয় আর কিছু না। এখানে যেমন ওই যে কোন একটা পয়েন্ট থেকে কোন একটা পয়েন্টে যাচ্ছি, হচ্ছে এই অ্যাক্টিভিটিটা করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি। সো এইটা ইউজ করে ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ। আচ্ছা, সো নোডগুলোর ভিতরে শুধুমাত্র একটাই কানেক্টিং, দুইটা নোডের মধ্যে একটাই অ্যারো থাকবে। এইটা অনেক সময় অপশনাল, যে আমি সবসময় এখানে যাব, আমার অনেক হয়তো এখান থেকে এই অর্ডারও যাওয়া লাগতে পারে যদি প্রজেক্টের সিচুয়েশন হয়, সো এটা অপশনাল হতে পারে। এবার আসি আমরা অ্যাক্টিভিটি অন নোড। এই নেটওয়ার্ক ডায়াগ্রামের কখনো কখনো অ্যাক্টিভিটি গুলো নোডের উপর লেখা হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড। মোস্ট সিমুলেশন সফটওয়্যার এই এটা ফলো করে, অ্যাক্টিভিটি অন নোড। আচ্ছা, গার্ডের রিলেটেড আরো দুইটা টেকনিক হচ্ছে পার্ট আর সিপিএম। ক্রিটিক্যাল পাথ মেথড যেটা, এটা আমরা দেখব, পার্টও আমরা দেখব, বাট পার্ট আর সিপিএম এ কিছু ল্যাকিং, যেমন হচ্ছে লুপ হ্যান্ডেল করতে পারে না, তারপর মাল্টিপল হ্যান্ডেল করতে পারে না, যেটা গার্ড পারে। গার্ড হচ্ছে গ্রাফিক্যাল ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক, যেমন এখানে লুপ হয়েছে, সো এটা একটা লুপ, তাই না? এটা আবার আমরা মন্টে কার্লো সিমুলেশন পাই, যেটা ইউজ করি হচ্ছে হোয়াট ইফ সিনারিও, যদি এই ধরনের কোনো একটা কেস অলরেডি তৈরি হয় তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা মন্টে কার্লো সিমুলেশন ইউজ করে দেখতে পারি। এবার আমরা ডিপেন্ডেন্সি ডিফাইন করি কিভাবে, টাস্ক ডিপেন্ডেন্সি, যে দুইটা টাস্ক একটা একটার উপর ডিপেন্ডেন্ট কিনা আমরা চারটা রিলেশনশিপ দিয়ে ডিনোট করি। ফিনিশ টু স্টার্ট মানে প্রথমটা দেখো, টাস্ক বি ক্যান স্টার্ট হোয়েন টাস্ক এ ফিনিশ, তাই না? এই চিত্র দেখে তো এটাই মিন করছে, তাই না? এখান থেকে বলা হচ্ছে কি স্টার্ট টু স্টার্ট, টাস্ক বি ক্যান স্টার্ট অনলি হোয়েন টাস্ক এ স্টার্টস, তাই না? এবার দেখো ফিনিশ টু ফিনিশ, টাস্ক বি ক্যান ফিনিশ হোয়েন অনলি টাস্ক এ ফিনিশ। ওটা যেভাবে বলছে মানে ক্যানট ফিনিশ, ওই সেম কথাই এমন অন্যভাবে বলছে। তারপর ধরো স্টার্ট টু ফিনিশ, টাস্ক বি ক্যানট ফিনিশ আনটিল টাস্ক এ স্টার্টস, বুঝে গেছে? সো এই চারটা রিলেশনশিপ টাস্ক ডিপেন্ডেন্সি মিন করেন। এফএস হচ্ছে সবচেয়ে কমন, এসএফ হচ্ছে লিস্ট কমন, হ্যাঁ। এখন ডিপেন্ডেন্সি হচ্ছে চারটা টাইপের। ডিপেন্ডেন্সিস হচ্ছে এখানে কি রিলেশনশিপ অ্যাক্টিভিটি গুলোর মধ্যে কোনটা আগে আসে কোনটা পরে আসে সেটাই, আর কিছু না। অথবা ডিটারমাইন করে যে কোন একটা টাস্ক আমি এখন শুরু করতে পারবো কিনা বা এখন শেষ করতে পারবো কিনা। ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সিস আছে কিছু, ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সিস আছে কিছু, এক্সটার্নাল ডিপেন্ডেন্সি কিছু, ইন্টারনাল ডিপেন্ডেন্সি। ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি হচ্ছে ওগুলা, যেমন ধরো যে ন্যাচারাল অর্ডার অফ অ্যাক্টিভিটি, যেটা ডিমান্ড করে, তাই না? সে তুমি বাইসাইকেল ম্যানুফ্যাকচার করো, তুমি যদি ফ্রেম না বানাও তুমি কি হুইল লাগাইতে পারবা? তার মানে কি আগে তোমাকে ফ্রেম বানাইতে হবে, দেন তুমি হুইল অ্যাটাচ করবা। সো এটা হচ্ছে ন্যাচারাল অর্ডার। আচ্ছা, এবার তুমি দেখো ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সির ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে উপরটাকে ম্যান্ডেটরিকে হার্ড লজিকও বলা হয়, আর ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি হচ্ছে তোমার সফট লজিক। যেমন ধরো যে তুমি কাজের সুবিধার্থে তুমি ডিফাইন করবা, সে তুমি ফ্রেম বানাই ফেলছো, হুইল দুইটা হুইল আছে, ফ্রন্ট হুইল এন্ড ব্যাক হুইল বাইসাইকেল। এখন তুমি কোন হুইলটা আগে লাগাবা, ইটস ইউর চয়েস, তুমি ডিফাইন করবা, দ্যাট ইজ কল্ড প্রিফারেন্সিয়াল লজিক, হ্যাঁ, অথবা প্রিফার্ড অর্ডার অফ অ্যাক্টিভিটিস অর সফট লজিক, হ্যাঁ। এবার আসে এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস, দ্যাট ইজ সে you will wait for something which will come from external other than your team, say external delivery of equipment from a vendor,
a deliverable of another project, or the decision of a committee, lawsuit, or expected new law. হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস। ইন্টারনাল ডিপেন্ডেন্সিস কোনগুলো? ইন্টারনাল ডিপেন্ডেন্সি হচ্ছে তোমার প্রজেক্ট অ্যাক্টিভিটির মধ্যে যেই মানে প্রজেক্ট টিমের কন্ট্রোলে, এর বাইরে কিছু না, সবকিছু টিমের ভিতরে যে ডিপেন্ডেন্সিটা সেটা হচ্ছে ইন্টারনাল ডিপেন্ডেন্সি। তো আমরা ডিপেন্ডেন্সি জানলাম। এবার প্রজেক্টের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাক্টিভিটির সাথে লিড এন্ড ল্যাগ। সে কোডিং, যেমন ধরো লিডের এক্সাম্পলটা দিই, দুইটা টাস্ক, টাস্ক এ এন্ড টাস্ক বি। টাস্ক বি ক্যান স্টার্ট, সে সাধারণত টাস্কের পরে টাস্ক বি হবে, বা লিড যদি অ্যাপ্লাই করা হয় সে টাস্ক এ শেষ হওয়ার আগেও টাস্ক বি আমরা শুরু করতে পারবো, সেই পয়েন্টে আমি টাস্ক বি শুরু করে দিতে পারবো। যেমন ফর এক্সাম্পল, কোডিং মাইট বি এবল টু স্টার্ট 5 days বিফোর দ্য ডিজাইন ইজ ফিনিশড। সো এটা যদি কোডিং হয় আর এটা যদি ডিজাইন হয়, যখন তুমি ডিজাইন শেষের পথে কোন একটা পয়েন্টে এসে তুমি কোডিং শুরু করে দিতে পারো, দ্যাট ইজ লিড। ল্যাগ হচ্ছে তুমি চাইলে একটা ওয়েট টাইম অ্যাড করতে পারো পরে পার্টটা শুরু করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যাগ। ঠিক আছে, সো লিড আর ল্যাগ বুঝছো, ইম্পর্টেন্ট দুইটা টার্ম, জায়গায় জায়গায় ইউজ করো তোমরা যখন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবা। এবার আসছে আমার প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। যেমন একটা ছোট ডায়াগ্রাম দেখতেছো না, স্টার্ট টু এন্ড। এখানে অ্যাক্টিভিটি অন নোড, তাই না? এবং স্টার্ট থেকে এই এ শেষ করতে কতদিন লাগে? 4 ডে লাগে, তাই না? এই অ্যাপ শেষ করতে আবার 5 দিন লাগে, আবার এইখানে আসতে অ্যাপ শেষ করে এখানে আসতে এতদিন লাগে। টোটাল যোগ করলে এই প্রজেক্টের ডিউরেশন, হাইয়েস্ট ডিউরেশন পাথটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পাথ তোমার প্রজেক্টের ক্ষেত্রে। ডায়াগ্রামটা বুঝি, নেটওয়ার্ক ডায়াগ্রাম বুঝি না আমরা? আমরা তো নেটওয়ার্কিং পড়ছি, তাই না? এই নেটওয়ার্ক ডায়াগ্রাম এক্সিবিট করে দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাক্টিভিটিস উইথিন ইউর ডায়াগ্রাম। ওকে, এখানে কিছু কনভার্জেন্স পয়েন্ট আছে, কিছু ডাইভারজেন্স পয়েন্ট আছে। যেমন এখান থেকে এক্সিট করলো, সো দ্যাট ইজ ডাইভারজেন্স পার্ট, দ্যাট ইজ কনভার্জেন্স পার্ট, দ্যাট মিন্স দুইটা রাস্তা একটা জায়গায় এসে মিললো, তাই না? এবার আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভিটি ডিউরেশন মেজার করা। অ্যাক্টিভিটি ডিউরেশন মেজার করা মানে হচ্ছে যে আমার কাজটা বা অ্যাক্টিভিটিটা করতে কত ওয়ার্ক পিরিয়ড দরকার সেটা এস্টিমেট করা। সো তোমাকে কিছু ফ্যাক্টর উপর রিলাই করতে হবে, যেমন তোমার রিসোর্স কি আছে, তাই না? তারপর যে রিলাই অন দ্য অ্যাভেলেবিলিটি, দ্যাট মিন্স তোমার রিসোর্স অ্যাভেলেবল কিনা, তোমার টিম রেডি কিনা, হ্যাঁ? তারপর এই প্রোগ্রেসিভলি এলাবোরেটেড, তুমি কাজ করতে গিয়ে রিস্ক থাকতে পারে, নিউ রিস্ক অ্যাড হইতে পারে, সো সেক্ষেত্রে দেখা যায় তোমার এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন চেঞ্জ হতে পারে। সো এটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ওয়ার্ক পিরিয়ড। অ্যাকচুয়ালি এক্সাক্ট আসলে বলা যায় আমি 5 দিনে ডেলিভারি করবো, মানে 5 দিনে ডেলিভারি করবো, এটা বলা যায় না, তাই না? আনলেস তুমি জানো এটা 2.5 দিনে পসিবল, দেন তুমি বলতে পারো হ্যাঁ আমি 5 দিনে পারবো ইনশাল্লাহ। এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, এটা কাজ কি? এটা কাজ হচ্ছে তুমি প্রথমে টাস্কগুলো আইডেন্টিফাই করবা, দেন সিকোয়েন্স করবা, তারপরে রিসোর্স গুলাকে ডিফাইন করবা এবং তাদের ডিউরেশন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি ডিউরেশন তুমি বের করবা। তো এটা প্রথমে কিভাবে করে? ওয়ার্ক ইফোর্ট খুঁজে পাই, এই অ্যাক্টিভিটি কমপ্লিট করতে আমার কি পরিমাণ ওয়ার্ক প্রসেস দরকার। আচ্ছা, এই প্রসেসের আউটপুট হচ্ছে কি? অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট। এটা কি কি ইউজ করে? তোমার স্কোপ অফ ওয়ার্ক, রিকোয়ার্ড রিসোর্সেস টাইপ অর স্কিল লেভেল অর এস্টিমেটেড রিসোর্স কোয়ান্টিটিস, মানে আলটিমেটলি তোমার রিসোর্স ক্যালেন্ডার। তোমার রিসোর্স ক্যালেন্ডার বলতে আমরা বুঝি আমার কাছে কি কি রিসোর্স আছে, কোন টাইপের আছে, কয় ইউনিট আছে, কোনটা কখন ব্যবহার হচ্ছে, কখন ফ্রি আছে, এই হোল জিনিসটা তোমার ক্যালেন্ডারে লিপিবদ্ধ থাকে। হ্যাঁ, এবার এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন করতে গিয়ে আমরা তো কি করি, আমরা চাই টাইমলি প্রজেক্ট ডেলিভারেবলটা ডেলিভারি করতে, বাট সেক্ষেত্রে আমরা সময় কি করি, আমরা মোর এন্ড মোর রিসোর্স আমরা রেডি করি। অনেক সময় দেখা যায় কোন একটা পয়েন্টের বাইরে গেলে আমরা যত রিসোর্সই অ্যাড করি না কেন, আসলে তোমার কি বলে প্রোডাকশন সেই লেভেলে বাড়ে না। ঠিক আছে, তো এর বিষয়ে আমরা অ্যালোকেট করবো না। সো ল অফ ডিমিনিশিং রিটার্ন সেটা বলে যে একটা পয়েন্টের বাইরে গিয়ে আমরা যত রিসোর্স অ্যালোকেট করি আমাদের সেটা কোনো বেনিফিট দিচ্ছে না। আবার নাম্বার অফ রিসোর্সকে তুমি যদি বাড়াও, দ্বিগুণও করো, তুমি ভাবতেছো দ্বিগুণ রিটার্ন পাবা না, সবসময় হয় না। বিকজ নতুন নতুন রিক্রুইট করো বা টিম যদি বাড়াও, তাদের মধ্যে কমিউনিকেশন আর আদার্স ইনফরমেশন
স্প্রেডিং করতে গেলে সময় নষ্ট, কাউকে ট্রেন করা লাগে, তাই না? তারপরে তোমার ধরো যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়, তারপরে মোটিভেশন অফ স্টাফ একটা ফ্যাক্টর। যে প্রোক্রাস্টিনেশন, এইটার সাথে কি তোমরা পরিচিত? এটা বলে যে আসলে সে আগামীকালকে পরীক্ষা, পরীক্ষার আগে 1 ঘন্টা পড়বো, আমাকে 1 সপ্তাহ আগেও যদি, তোমাকে যদি আমি 1 সপ্তাহ আগেও নোটিফাই করি, তুমি 1 সপ্তাহ 1 ঘন্টাই পড়বা। এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, মানে স্টুডেন্ট সিনড্রোম। স্টুডেন্টরা কি করে, একবারে নাছোড় বান্দা, মানে না পারলে পড়েই না, পরীক্ষার আগে পড়ে, এটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। ঠিক আছে? পার্কিনসন ল আবার কি বলে, যে তোমাকে যত সময় দেই 1 ঘন্টার কাজ করতে, যদি 10 ঘন্টাও দেই, ওই তুমি পুরো 10 ঘন্টা লাগাই ওই কাজটা করবা। বুঝছো? এটা বলে পার্কিনসন ল। সো এই দুইটাকে তোমার অ্যাভয়েড করতে হবে, তাই না? টাইম কিলিং, দুইটাই তো টাইম কিলিং, তাই না? দ্যাট মিনস তোমার টাইম এস্টিমেশন যত অ্যাকুরেট হবে, তুমি প্রোক্রাস্টিনেটও করবা না, আবার পার্কিনসন ল এর ভিতরে পড়বা না। ঠিক আছে? তারপর ধরো আসে প্যাডিং। প্যাডিং জিনিসটা কি, যে তুমি আসলে রাফলি এস্টিমেট দিচ্ছ, তুমি এক্স্যাক্টলি দেওয়া নাই, তোমার মধ্যে কোনো লিটারেসি নাই, তুমি জানো না এই প্রজেক্ট সম্পর্কে তোমার আইডিয়া, তুমি একটা হুইমজিক্যালি বসাই দিলে যে 2 দিনের কাজ 16 দিন লাগবে। সো দ্যাট কি হবে, সো দ্যাট তোমার উপর তোমার টিম আর ট্রাস্ট করবে না, ইউ লুজ ইউর জব। দেন এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, আরো কিছু জিনিস আছে। দেখো, কারা এস্টিমেটটা করবে? তুমি করবা সব এজ এ প্রজেক্ট ম্যানেজার? না, সব তুমি কেন করবা? যে যে কাজগুলা করে সে বেটার এস্টিমেট করবে। তোমার কাজ হচ্ছে সবাইকে ইনফরমেশন, অ্যাকুরেট ইনফরমেশনটা প্রোভাইড করা, রিলেটেড ইনফরমেশন, সো দ্যাট হি ক্যান, ইউর টিম মেম্বার ক্যান এস্টিমেট অ্যাকুরেটলি। দেন যখন সবকিছু চলে আসবে, তুমি একটা থ্রোলি চেক দিবা, স্যানিটি চেক বলা হচ্ছে। হ্যাঁ, এখানে যেন প্যারিং না থাকে, এবং তোমাকে অলওয়েজ রিজার্ভ রাখতে হবে। তুমি যে ধরে নিচ্ছ যে সবকিছু 100% টাইমলি এন্ড অ্যাকুরেটলি হবে না, তোমার এখানে রিস্ক আসে, রিস্ক তোমাকে এগুলো ম্যানেজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো যে কিছু ডকুমেন্ট আছে, এগুলা অনেক নাম শুনছো, ইএফ এর নাম শুনছো, ওপি এর নাম শুনছো। আমরা এইবার এস্টিমেশনের কিছু টেকনিক আমরা দেখি। হ্যাঁ, যেমন অ্যানালজাস এস্টিমেটিং, আমরা আগেই বলছি যে সিমিলার কোন প্রজেক্ট যদি তুমি অতীতে করে থাকো, বা তোমার কাছে যদি এক্সপার্টরা থাকেন, তারা তোমার কারেন্ট প্রজেক্ট এস্টিমেশনে হাইলাইটস করতে পারবেন যে পূর্বের প্রজেক্টে আসলে এরকম হয়েছিল, এখানে এমনই হওয়া উচিত। তো তুমি ওইটাকে ধরেই, ওইটাকে বেসলাইন ধরে তুমি মোটামুটি একটা রাফ এস্টিমেট করতে পারো, বাট এটা ইজ নট গুড। হ্যাঁ, এই অ্যানালজাস এস্টিমেটিং ইজ নট এ গুড টেকনিক টু অ্যাপ্লাই ফর এভরি প্রজেক্ট। ওকে? তারপরে তুমি প্যারামেট্রিক এস্টিমেটিং করতে পারো, যে তুমি সেট অফ প্যারামিটার ডিফাইন করতে পারো তোমার প্রজেক্টের। দেন এই প্যারামেট্রিক এস্টিমেশন তোমাকে যে রেজাল্ট দেয়, তুমি সেটার উপর ইয়ে করতে পারো। যেমন ধরো যে ডিউরেশন, তুমি চাইলে চিন্তা বের করতে পারো কিভাবে, মাল্টিপ্লাইং দ্য কোয়ান্টিটি ওয়ার্ক বাই দ্য নাম্বার অফ লেবার ওয়ার্ক, তুমি চাইলে এভাবে ডিউরেশন বের করতে পারো। আবার ধরো যে প্যারামেট্রিক এস্টিমেশনে রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করা হয়, যেমন এটা একটা স্ক্যাটার লাইন, ইউনিট অফ ওয়ার্ক। হ্যাঁ, কত ইউনিট অফ ওয়ার্ক আছে, এটার কস্ট কত বাড়ছে। তো তুমি যদি প্লট করো, তুমি একটা এরকম লাইন পাবা, স্ট্রেট লাইন। তো তোমার এই পয়েন্ট গুলো যত স্ট্রেট লাইনে পড়বে, তোমার অ্যাকুরেসি তত ভালো, এস্টিমেট তত ভালো। বুঝছো? সো ডায়াগ্রাম এটা কি করে, দুইটা ভেরিয়েবলের সাথে রিলেশনশিপ দেখায়। আচ্ছা, তারপর লার্নিং কার্ভ, এটা একটা জিনিস। তুমি একই কাজ যখন বারবার করবা, তোমার এফিসিয়েন্সি বা এফিকেসি বাড়ে না? আমি এটা জীবনে প্রথম আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়াচ্ছি। তো এইবার আমি যতটুকু ভালো পড়াবো, আমি যদি নেক্সট বার আবার পড়াই, আমি আরো স্মার্টলি পড়াতে পারবো। আমি জানি স্টুডেন্টদের কোথায় গেলে কনফিউশন হয়, কোথায় কি বললেও কনফিউশন দূর হয়, এবং আরো বেটার শিডিউল করতে পারবো, যে আমি 3 নাম্বার ক্লাসে কোথায় থাকবো, 5 নাম্বার ক্লাসে কোথায় যাবো। সো এরকমই তুমি যত বেশি প্রজেক্ট ডিল করবা, তোমার এক্সপিরিয়েন্স তত অ্যাকুরেট হবে, এবং তত বেশি তুমি বেটার সাজেস্ট করতে পারবা। সো দেখা যাচ্ছে যে, দেখো, শুরুর দিকে তোমার টাইম এখানে ছিল, যখন তুমি এক্সপেরিয়েন্স গ্যাদার করছো, একটা সময় টাইমটা করে একটা নরমাল একটা রেগুলার টাইমে চলে আসে। দেখো, শুরুর দিকে, যে এরপরে কিন্তু টাইম খুব ভালোভাবে ফলো করছে, বাট এদিকে এসে দেখো, হ্যাঁ, একটু একটু করে কমছে। এবার আসি আমরা 3 পয়েন্ট এস্টিমেটিং এর জন্য আমরা ইউজ করি পার্ট অ্যানালাইসিস। এটা হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এখানে 3টা থিং কনসিডার করা হয়, যে যদি সবকিছু ঠিক থাকে, দ্যাট মিন্স হচ্ছে বেস্ট কেস, তুমি অপটিমিস্টিক যে তোমার প্রজেক্ট টাইমলি শেষ হবে, সবকিছু ঠিকঠাক। বাট পেসিমিস্টিক আছে আরেকটা, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, সব
কিছুতেই প্রবলেম ধরে কাজ করে। আর মোস্ট লাইকলি হচ্ছে তোমার নর্মাল ফ্লো, কোনো কিছু নর্মালি চললে প্রজেক্টটা কি রকম সময় লাগতে পারে সেটা হচ্ছে মোস্ট লাইকলি। হ্যাঁ, সো এই তিনটা ফ্যাক্টর এখানে, এই যে 3 পয়েন্ট এস্টিমেটিং এ এই তিনটা ফ্যাক্টর, অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম এন্ড পেসিমিস্টিক টাইম, এইখানে দুইটা ডিস্ট্রিবিউশন আছে, ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, তিনটাকে যোগ করে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে হ্যাঁ এস্টিমেশন। আবার বিটা ডিস্ট্রিবিউশন অথবা পার্ট, এটাকে ধরো যে মোস্ট লাইকলি 4 দিয়ে গুণ দিবা, সরি হ্যাঁ মোস্ট লাইকলি 4 দিয়ে গুণ দিবা, আর অপটিমিস্টিক পেসিমিস্টিক নরমালি যোগ করে দেন 6 দিয়ে ভাগ করে দিবা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 6 দিয়ে ভাগ দিলে, যেহেতু 6 যেখানে ভেরিয়েন্স হচ্ছে এটা স্কয়ার করলে ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার, আর টোটাল পাথের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি স্কয়ার রুট অফ দ্য সাম অফ দ্য স্কয়ারস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রত্যেকটা অ্যাক্টিভিটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাম করে এটাকে রুট করলে যেটা পুরো পাথের জন্য পাবো আমরা। হ্যাঁ, সো এটা ছিল আমাদের 3 পয়েন্ট এস্টিমেটিং বা পার্ট ক্যালকুলেশন, পার্ট অ্যানালাইসিস। আবার ধরো এটা আমি পড়াতে যাচ্ছি না যে 1 পয়েন্ট এস্টিমেটিং বা বটম আপ এস্টিমেটিং, এটা আসলে নিচ থেকে তোমার বুঝেই যায়, এটা নিজেও করে নিতে পারো যে আমি অ্যাক্টিভিটি ধরো যে ইউনিট অফ ওয়ার্ক যদি চিন্তা করি, ওই ওয়ার্কটা এস্টিমেট করলে দেন ওগুলাকে মার্চ করে যে কম্পোনেন্ট পাবো সেইটার ডিউরেশনটা আমি করতে পারবো, প্রজেক্ট করতে পারবো, বুঝছো? তো আমি জাস্ট এখান থেকে ওই পার্ট পর্যন্ত পড়ালাম, বা তোমরা নিজেরও পড়তে পারো। ডাটা অ্যানালাইসিস বলতে অল্টারনেটিভ অ্যানালাইসিসে এটা কম্প্যারিজন, যে এটা না করে ওইটা করলে কি অবস্থা, compare various levels of resource capability or skill, তারপর scheduling compression technique। মানে তুমি যা যা ইনপুট দিতে পারো সবকিছু ইনপুট দিবা, দিলে আসলে কতটুকু লাভবান হওয়া যায় এইটাই জাস্ট কম্পারেটিভ অ্যানালাইসিস, বুঝছো? কখনো একটা কম দিবা, কখনো একটা বেশি দিবা। হ্যাঁ, শিডিউল কম্প্রেস করলা, ক্যাপাবিলিটি কমাইলা, স্কিল বাড়াইলা। হ্যাঁ, এই আর কি। সো তুমি এই অ্যানালাইসিস করে আসলে একটা পয়েন্টে রিচ করবা যে এরকম ফলো করলে আমার প্রজেক্ট শিডিউল আমি ভালোভাবে মিট করতে পারবো। আবার রিজার্ভ অ্যানালাইসিস কি বলে? It's used for contingency and management reserve needed for the project. একটু ওয়েট করবো 1 মিনিট, একটু 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, রিজার্ভ অ্যানালাইসিস হচ্ছে যে তুমি কিছু রিজার্ভ রেখে দিবা। সে তুমি কিছু ডিউরেশন রিজার্ভ রাখতে পারো, তারপর রিসোর্স রিজার্ভ রাখতে পারো, যে এগুলা তখন তুমি ইউজ করতে পারো। 80-20 রুল আছে একটা, 80% প্রবলেম সাধারণত 20% সোর্স থেকে আসে, বুঝছো? পার্কিনসন থিওরি আমরা জানি, বা স্টুডেন্ট সিনড্রোম বা প্রোক্রাস্টিনেশনও আমরা জানি। এবার যদি তুমি প্রজেক্ট পার্সপেক্টিভে অ্যাকুরেসি দেখো, শুরুতে তোমার অ্যাকুরেসি লো থাকে, এটা আস্তে আস্তে ইমপ্রুভ করে, যখন তুমি এক্সিকিউট করো দেখো তুমি অনেক অ্যাকুরেট হয়ে যাও, তাই না? এই লাইনটা তাই শো করছে। ডিউরেশন এস্টিমেট, তোমার কাজ হচ্ছে অ্যাজ মাচ বেটার ইউ প্ল্যান ইউ ডু ইউর এস্টিমেট, সে এখানে যেমন প্লাস মাইনাস 2 ডে ধরছে, 2 উইক প্লাস মাইনাস, দ্যাট মিন্স তুমি এস্টিমেট দিতে পারবা সেটা। সো বেসিস অফ এস্টিমেটস মানে হচ্ছে কি, তুমি অল অ্যাজাম্পশন বলবা, অল কি কনস্ট্রেইন বলবা, রেঞ্জ অফ পসিবল এস্টিমেটস, তুমি কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু বলবা না, প্লাস মাইনাস 10%, দ্যাট মিন ইট মে ভ্যারি, ধরে নিতে হবে।
এবং তোমার ফাইনাল এস্টিমেটেড কনফিডেন্স লেভেলটা তুমি ইন্ডিকেট করবা এবং প্রজেক্ট রিস্কও তুমি আইডেন্টিফাই করে দিবা, ঠিক আছে, এস্টিমেট করতে গিয়ে। সো আমরা এবার শিডিউল বানাবো। আমাদের অ্যাক্টিভিটি আইডেন্টিফাই হয়েছে, তাদের সিকোয়েন্স হয়েছে এবং অ্যাক্টিভিটি ডিউরেশন আমরা এস্টিমেশন করে ফেলছি। এইবার কাজ হচ্ছে আমাদের শিডিউল ডেভেলপ করা। তোমরা কি আমার সাথে আসো না নাই? সবাই ঘুমায় গেছে? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। Yes, sir. আসি স্যার, আসি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ডিনার করছো? না স্যার। না স্যার। জি স্যার। না স্যার স্যার। আমরা কি এই লেকচারটা পুরাটা পড়বো 103 পর্যন্ত? এই এটা কে? স্যার আমি ওর- স্যার আমিটা কে? ইশরাত জাহান না অন্য কেউ? সরকার স্যার। সরকার, আচ্ছা সরকার। জি স্যার। শুনো রাখো, শুধু এটাই পড়বা না, এখানকার কিছু টপিক অন্য জায়গা থেকে পড়াবো, বুঝছো? স্যার আমাদের তো 25 মার্কসের জন্য মানে সিলেবাস তো স্যার অনেক বড় হয়ে গেছে। স্যার এটা কি থেকে বলো? আপনি কি একটু শর্ট করে দিবেন না যে আমরা কি কি পড়বো স্যার? এটা হ্যাঁ কি স্যার, এই পুরোটা জন্য মানে এইটাই পড়ানো জিজ্ঞেস হবে? করছি। জি স্যার। আরে স্যার আমি- আজকে তো আমাদের কোশ্চেন বলে দেওয়ার কথা ছিল, এটা তো লাস্টে বলবেন বলছিলেন। জি স্যার। কোশ্চেন আমরা লাস্ট স্লাইড পর্যন্ত অলরেডি বলে দিয়েছি, তাই না? অলরেডি জি বলে স্যার। দিয়েছি তো, জি শুধু স্যার। এই স্লাইডটা কোশ্চেন বলা বাকি। আমরা এখন এমন একটা জায়গায় যাব, ওইটা পড়বা, ওইটা পড়া মানে একটা কোশ্চেন পাবা, ঠিক আছে? এই স্লাইড থেকে না, আমি একটা অনলাইনে পিএম প্রজেক্ট ম্যানেজমেন্ট ডকুমেন্ট আনছি, ওইটা তোমাদেরকে দেখাবো, ওইখান থেকে অ্যানালাইসিস করবা, সো দ্যাট আমি আশা করি ওইটা রিলেটেড তোমরা কিছু পরীক্ষা পাবা, একটা পাবাই, ঠিক আছে? শুধু ওই ডকুমেন্টটা বলে একটা কোশ্চেন পাবাই পাবা, বুঝে গেছে? কারণ ক্যালকুলেশন আছে তো, আমাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা। আমি শুধু অ্যান্সার দেখবো খাতা দেখে, ও ডান, বুঝছো? এই আমরা একটু পড়ি, আর একটু পড়া লাগবে আমাদের। আচ্ছা এবার হচ্ছে আমরা শিডিউল ডেভেলপ। স্লাইডটা কি পুরো থাকবে? স্লাইড? স্যার স্লাইডের থেকেও কি সবকিছু পড়া লাগবে? স্যার আপনি শুনে রাখেন, এই আমরা বানাইতে একটা কিন্তু পড়বো না, তো- ক্রিটিক্যাল চেইনিং মেথড অলরেডি বাদ দিছি। হ্যাঁ, আপনি আমাকে আগাইতে দেন, চলেন আমরা আগাই, আগে শেষ করি তারপর কথা বলি। শিডিউল ডেভেলপ করা মানে কি? আমি অ্যাক্টিভিটি সিকোয়েন্সেস অ্যানালাইজ করব, তাদের ডিউরেশন এস্টিমেট করব, রিসোর্স রিকোয়ারমেন্ট বলবো, আমার কি কি কনস্ট্রেইন আছে শিডিউল করতে গেলে সেটাও আমি ধারণা রাখবো। দেন আমি শিডিউল ডেভেলপ করব এবং মনিটরিং কন্ট্রোলের সেকশন পার্টে গিয়ে আমি শিডিউল বেসলাইন ফলো করব। তো এটা কাজ প্রজেক্ট শিডিউল বানানো মানে কি? ডিটারমাইন দ্য প্ল্যান স্টার্ট অর এন্ড ডেটস ফর অল অ্যাক্টিভিটিস এন্ড মাইলস্টোন। ওই মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির জন্য স্টার্ট টাইম এবং এন্ড টাইম আমি যদি বলতে পারি, দ্যাট মিনস আমি আমার প্রজেক্টেরও স্টার্ট টাইম এন্ড এন্ড টাইম বলতে পারবো। তো ইটস অ্যান আইটারেটিভ প্রসেস, ঠিক আছে? এবং এই শিডিউল ডেভেলপমেন্ট প্রসেস ইজ দ্য কোর অফ ইউর প্ল্যানিং প্রসেস। বুঝে গেছে? So schedule development process means everything you need to develop a finalized schedule, ঠিক আছে? আমি স্কিপ করতে চাই। সো এই যে এখানে দেখো শিডিউল নেটওয়ার্ক অ্যানালাইসিস, এখানে একটা মেথড আছে, ক্রিটিক্যাল পাথ মেথড, ক্রিটিক্যাল চেইন মেথড, রিসোর্সেস অপটিমাইজেশন টেকনিক এন্ড মডেলিং টেকনিক। আমি এখান থেকে ক্রিটিক্যাল চেইন মেথডটা পড়বো না, আমরা বাদ দিয়েছি তোমাদের জন্য। হ্যাঁ, আমরা উপরেরটা পড়বো, শুধু ক্রিটিক্যাল পাথ মেথড। সো লেটস বেস ইট aside. Okay, so I'm changing this to new site. তোমাদেরকে এই ডকুমেন্টটা আমি অলরেডি শেয়ার করেছি, দেখো অ্যানাউন্স করা আছে। হ্যাঁ, পাইছো? জি স্যার, ক্লাসরুমে দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাই। সো এই স্লাইডটা তোমার এই সাইটটা তোমাদের পড়া লাগবে। হ্যাঁ, এই যে পার্ডু ইউনিভার্সিটি এক ভদ্রলোক জেনকিন্স, উনি এটা ডেভেলপ করেছেন। সে আমি সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যারে লেখা থাকে আর্লি স্টার্ট, লেট স্টার্ট, টোটাল কোড, ক্রিটিক্যাল পাথ, এগুলো কি আমি জানি না, বাট আমি এগুলো ব্যবহার করি। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের সবকিছুই জানা উচিত, ডিটেলস না জানলে আমি ভালো ফোকাস করতে পারবো না, আমার কাছ থেকে 100% অ্যাকুরেট ইনফরমেশন আমার টিমের কাছে ফ্লো হবে না, ঠিক আছে?
সো আমরা প্রথমে টার্মস এন্ড অ্যাব্রিভিয়েশনস গুলো দেখি। আমরা যেটা ব্যবহার করব, আমি এই ডিটেইলস গুলো দেখছি না, তোমরা এই ডিটেইলস গুলো পড়বা। সো AON হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি অন নোড। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে যেই অ্যাক্টিভিটিটা যেটাতে আমরা কোনো ওয়েট করাতে পারবো না, মানে ওয়েট করানো মানে হচ্ছে তার ফ্লোটিং টাইম হচ্ছে 0, দ্যাট মিন্স টোটাল ফ্লোট 0। হ্যাঁ, ক্রিটিক্যাল পাথ হচ্ছে তোমার প্রজেক্টের ক্ষেত্রে ওই পাথটা স্টার্ট টু ফিনিশে যেতে সবচেয়ে বেশি ডিউরেশন লাগে, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, ক্রিটিক্যাল পাথ মেথড হচ্ছে যেই কিছু টেকনিক, যে টেকনিক ইউজ করে আমরা শিডিউলে ক্রিটিক্যাল পাথ বের করতে পারি। ডিউরেশন বলতে আমরা যেটা বুঝি যে অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট এ শিডিউল অ্যাক্টিভিটি। হ্যাঁ, আর্লি স্টার্ট কি বলে, আর্লিয়েস্ট ডে দ্য প্রজেক্ট ক্যান স্টার্ট অথবা অ্যাক্টিভিটি ক্যান স্টার্ট। আর্লি ফিনিশ বলে যে হচ্ছে আর্লিয়েস্ট ডেট দ্য অ্যাক্টিভিটি ক্যান ফিনিশ। প্রি ফ্লোট হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ দ্য অ্যাক্টিভিটি ক্যান বি ডিলেড। ফ্লোট মানে ডিলে করানো, প্রজেক্টের ক্ষেত্রে মনে রাখবা। সো মানে ম্যাক্সিমাম ডিলে তুমি তোমার কারেন্ট অ্যাক্টিভিটি করলে সাকসেসিভ অ্যাক্টিভিটিতে কোনো হ্যাম্পার হবে না তার কাজে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রি ফ্লোট। ল্যাগ হচ্ছে তুমি প্ল্যান ওয়েট টাইম। প্ল্যান মানে ইচ্ছা করেই কোন একটা পার্টকে ওয়েট করাচ্ছ। আচ্ছা, লেট ফিনিশ হচ্ছে লেটেস্ট ডেট অ্যান অ্যাক্টিভিটি ক্যান ফিনিশ। লেট স্টার্ট হচ্ছে লেটেস্ট ডেট দেন অ্যাক্টিভিটি ক্যান স্টার্ট। প্রিডেসেসর হচ্ছে তোমার বিফোর অ্যাক্টিভিটি, এটা আমরা জানি। সাকসেসর হচ্ছে আফটার অ্যাক্টিভিটি। টোটাল ফ্লোট হচ্ছে একটা টার্ম। দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ দ্য অ্যাক্টিভিটি ক্যান বি ডিলেড উইদাউট ডিলিং দ্য প্রজেক্ট কমপ্লিশন টাইম। আচ্ছা, এইবার আসো আমরা দেখি, আমরা এখানে একটা রিলেশনশিপ অ্যাক্টিভিটি বি ক্যান স্টার্ট অনলি হোয়েন অ্যাক্টিভিটি এ ফিনিশ, তাই না? এটা ফিনিশ সাইটের সাথে এটা স্টার্ট সাইট লিংক করা। এইবার আমরা ক্যালকুলেট করব ফরওয়ার্ড পাস দিয়ে আমরা ডিউরেশনটা বের করবো তোমার প্রজেক্টে। তো এইটা ফরওয়ার্ড পাসে কি করা হয় দেখি। তুমি এখানে কাজ হচ্ছে আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ বের করা প্রতিটা অ্যাক্টিভিটির জন্য। ঠিক আছে, সো এটা যদি তোমার নেটওয়ার্ক ডায়াগ্রাম হয়, আর্লি স্টার্ট হচ্ছে ম্যাক্সিমাম আর হাইয়েস্ট ইএফ ভ্যালু ফ্রম ইমিডিয়েট প্রিডেসেসর। আমি একটু এক্সাম্পল দেই। এইটা হচ্ছে ইএস, এই জিরোটা, আর এটা হচ্ছে ইএফ। হ্যাঁ, ইএফ বুঝছো? ইএস আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ। আমার কাজটা দেখা যাচ্ছে, আর্লি স্টার্ট, জি স্যার। আর্লি ফিনিশ। আচ্ছা, সো এই আর্লি স্টার্ট পাবো ম্যাক্সিমাম এই দুইটার মধ্যে, যেটা ম্যাক্সিমাম কত, 11 আর 8, তাই না? পাইছো? আচ্ছা আচ্ছা, আর্লি ফিনিশ, এইটা আর্লি ফিনিশ হচ্ছে ইএস প্লাস ডিউরেশন। পাইছো? ইএস প্লাস ডিউরেশন, এই ডিউরেশন হচ্ছে 6। পাইছো? স্যার বুঝি না, একটু আবার বলবেন স্যার। স্যার এটা বুঝতেছি না। তোমাদেরকে একটু কেয়ারফুলি কথা শুনতে হবে, অন্য কোনো কিছু করা যাবে না, নাহলে বারবার বলবো এটা। হ্যাঁ, একটু খেয়াল করো আবার। আর্লি স্টার্ট হচ্ছে কি, আর্লি স্টার্ট বুঝছিলাম। জি স্যার, টপ সাইডের যে লেফট সাইডের যে ডেটাগুলো হ্যাঁ, আছে। এই যে ধরো যে এই 11 আর্লি স্টার্ট, এটা হচ্ছে আর্লি স্টার্ট পয়েন্ট। এই অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট হবে এই প্রিভিয়াস মানে প্রিডেসেসর দুইটার কি ইএফ থেকে আসবে, যেটা ম্যাক্সিমাম সেটা থেকে আসবে। এখানে কত, 11 8 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 11, সো এটা পাইছো 11। আচ্ছা, আর্লি ফিনিশ কত হবে? আর্লি ফিনিশ বলছি আমার আর্লি স্টার্ট যেটা ভ্যালু প্লাস ডিউরেশন 5 পাইছো? 5 আবার 6 যোগ করলে 11 পাইছো? এইভাবে পুরো ডায়াগ্রামে বা প্রত্যেকটা অ্যাক্টিভিটি তুমি আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করতে পারো। বুঝে গেছে? আবার দেখো, এটা স্যার, শুরু হচ্ছে 0 ডে দিয়ে। অনেক ক্ষেত্রে অনেকে এটা 1 থেকে শুরু করে, বুঝছো? স্টার্ট করছে 0, মানে ডে 1 কে তারা ডে 0 ধরছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কোনো কথাবার্তা আছে? কথাবার্তা এই যে এটা তো বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই 11 আসছে এখানে দুইটা ম্যাক্সিমাম নিয়ে। তারপরে আর কি বলছে, অ্যাক্টিভিটি এফ এর ইএফ হচ্ছে 16। কিভাবে দেখো,
স্যার অ্যাক্টিভিটি ডিটা শিডিউল কিভাবে ডিউরেশন হচ্ছে 16 দিন, তাই না? লাস্টে যেই ভ্যালুটা পাবা, এই যে 16, এইটাই হচ্ছে তোমার প্রজেক্টের শিডিউল ডিউরেশন। বুঝা গেছে? পরের পাশে তোমার শিডিউলের ডিউরেশনটা তুমি বের করে ফেলতে পারো লাস্ট অ্যাক্টিভিটির ইএফ থেকে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ব্যাকওয়ার্ড পাস স্যার বের করব। হ্যাঁ স্যার বলো। স্যার অ্যাক্টিভিটি ডিটা কিভাবে হলো এখানে ডি এর এখানে 4টা যেটা আসছে? এটা তো ডিউরেশন আমরা জানি। এই ধরো অ্যাক্টিভিটি এর ডিউরেশন 5, অ্যাক্টিভিটি বি এর ডিউরেশন 6, অ্যাক্টিভিটি এটা জানি আমরা, বের করছি হচ্ছে তোমার ওই যে প্যারামেট্রিক ইকুয়েশন হতে পারে বা পার্ট হতে পারে, ওইভাবে আমরা এস্টিমেট করে আসছি, বা স্ক্যাটার ডায়াগ্রাম ওই যে দেখলাম না, রিগ্রেশন করে বের করছি। হ্যাঁ, বা হ্যাঁ এভাবে বের করছি, এটা আমাদের অলরেডি ইনপুট। ঠিক আছে? স্যার এখানে ক্যালকুলেশনের জন্য আমাদের দেওয়া কি থাকবে? মানে আমরা তো দেখলাম যে আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ। তোমাদের শুধু অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটি গুলোর ডিউরেশন থাকবে, আর কিছু থাকবে না। দেন ইএস ইএফ ইএস ইএফ ইএস ইএফ ইএস ইএফ ইএস ইএফ বের করবা এই যে ইকুয়েশন গুলো দিয়ে। ও ওকে, মানে শুধু অ্যাক্টিভিটি ডিউরেশনটা থাকবে, যেমন 5 6 4 1 এটা থাকবে, আমরা ইএস আর ইএফ ক্যালকুলেট করব। রাইট, হ্যাঁ। এইবার আমরা ব্যাকওয়ার্ড পাসে যাচ্ছি, ফরওয়ার্ড পাস আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এবার এখানে গিয়ে ব্যাকওয়ার্ড পাসে গিয়ে আমরা লেট স্টার্ট এবং লেট ফিনিশ ক্যালকুলেট করব। লেট স্টার্ট আর লেট ফিনিশ ক্যালকুলেট করব। লেট স্টার্টের পজিশন হচ্ছে এইটা, লেট ফিনিশের পজিশন হচ্ছে এইটা প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো লাস্ট যে অ্যাক্টিভিটি আছে তার লেট ফিনিশ হবে আর্লিয়েস্ট ফিনিশ। এই যে ইএফ এর ভ্যালু থেকে কপি করবা, কপি করছো 16। এইটা থেকে এই যে এটা থেকে ডিউরেশন বাদ দিলে পরেরটার আগেরটার লেট ফিনিশ পাবা, আবার এইটার থেকে ডিউরেশন দিলে তার আগেরটার পাবা, এইটা থেকে ডিউরেশন বাদ দিলে তার আগেরটার পাবা। পাইছো? জি স্যার। আচ্ছা, আবার দেখো লেট ফিনিশ একটা ঘটনা আছে, এখানে মিনিমাম কাউন্ট করা লাগে। মিনিমাম এলএস ভ্যালু ফ্রম ইমিডিয়েট সাকসেসর। আচ্ছা, আমি দুইটা মেথড তোমাদেরকে বলছি। লেট স্টার্ট হচ্ছে কি আমার লেট স্টার্ট, ও হ্যাঁ লেট স্টার্ট বলছি। এবার লেট ফিনিশ কিভাবে পাবো আমরা? লেট ফিনিশ পাবো হচ্ছে মিনিমাম এলএস ভ্যালু ফ্রম ইমিডিয়েট সাকসেসর। ধরো যে এইখান থেকে দুইটা গেছে না, দুই জায়গায় গেছে না, দুইজনের এলএস কত? এর এলএস 11, এটার এলএস 11, সো এর লেটের হচ্ছে 11। এখানেও 5, এখানেও 5, সো এখানে 5। যদি এখানে ধরো 11 আর 9 হইতো তাহলে এখানে 9 আসতো। বুঝছো? মিনিমাম এলএস ভ্যালু, মিনিমাম এলএস থেকে লেট ফিনিশ পাচ্ছি আগেরটার। এই যে ইকুয়েশন যা বলছে। স্যার এখানে যেমন অ্যাক্টিভিটি এফ যেটা ছিল 16 - 1 করে যে 15টা পেয়েছি, এটা হচ্ছে আগেরটার এলএফ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্টার এলএস এলএস। হ্যাঁ, এবার এইটা এলএস কোথায় কিভাবে পাবো? এখান থেকে পাবো, এখান থেকে পাবো না। এই যে এলএফ মাইনাস ও ডিউরেশন, হ্যাঁ, এলএফ এই যে এইটার জন্য যেটা পাবো এলএফ, এই এলএফ কত? 15 - 4 11। পাইছো? 11 - 6 5 পাইছো? 5 - 5 0 পাইছো? ওকে 15 - 2 13। হ্যাঁ, এলএস পেয়ে গেল। এবার লেট ফিনিশ পাবা কিভাবে? লেট ফিনিশ পাবা হচ্ছে মিনিমাম এলএস ভ্যালু। মিনিমাম এলএস ভ্যালু হচ্ছে এই দুইটার 11, এখানে 11, সো 11, তাই না? একটু চাবিও তোমার, একটু ওয়েট করো। ওই দিয়ে যাও এখানে কাটুন কাটো। বুঝছো? হ্যাঁ, জি স্যার। তাহলে ইকুয়েশনের সাথে স্যার আমাদের যদি কোনো ডায়াগ্রামের অ্যাক্টিভিটি ডিউরেশন গুলো দেওয়া থাকে, তাহলে আমাদের এই লেট স্টার্ট আর লেট ফিনিশের জন্য তো আগে আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ ক্যালকুলেশন করতে হবে, তারপরে আমরা রাইট, আগে ফরওয়ার্ড পাস বের করতে হবে, দেন ব্যাকওয়ার্ড পাস করতে হবে। রাইট, ইউ আর রাইট। ঠিক আছে, সো বুঝছো এটা একটা বিশাল বড় ঘটনা। তোমাকে যদি আমি এরকম 5-6টা নোট দিয়ে দিই, অ্যাক্টিভিটি দিয়ে দিই, ডিউরেশন দিয়ে দিই, তুমি ফরওয়ার্ড পাস বের করবা, দেন ব্যাকওয়ার্ড পাস বের করবা, দেন আবার ফ্লোট বের করবা, দেন টোটাল ফ্লোট বাই ইএফ বের করবা, তো ফ্রি ফ্লোট বের করবা। বুঝছো? এইবার আসি আমরা ফ্লোট ক্যালকুলেশন করব। এই ব্যাকওয়ার্ড পাস নিয়ে কোনো সমস্যা আছে?
না স্যার স্যার, একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এখানে যে হচ্ছে অ্যাক্টিভিটি এর সাথে অ্যাক্টিভিটি সি কানেক্টেড, এই কানেকশন কি মানে আমরা বের করব নাকি এটা দেয়া থাকবে? নো নো, আমি এটা দিয়ে দিব, এই সিকোয়েন্স আমি দিয়ে দিব, আচ্ছা এটা ঠিক আমি আছে। সিকোয়েন্স দিয়ে দিব, ডায়াগ্রামের সিকোয়েন্স আমি দিয়ে দিব। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে ইএস, ইএফ, এলএস, এলএফ বের করা এবং ফ্লোট বের করা। ঠিক আছে, আর বাকি সবকিছু আমি দিয়ে দিব। সো ব্যাকওয়ার্ড পাসের কাজও শেষ আমাদের। আচ্ছা, এইবার আমরা ফ্লোট ক্যালকুলেশন করব। ফ্লোট ক্যালকুলেশন আমাদের কেন লাগে? আমরা আসলে ফ্লোট দিয়ে, মানে এটা হচ্ছে ইচ্ছাকৃত ডিলে। কোনো একটা অ্যাক্টিভিটিকে আমরা এমন ভাবে কিছু ডিলেট করি যাতে এইটা প্রজেক্ট কমপ্লিশন ডেটে কোনো হ্যাম্পার করে না। ঠিক আছে, তো আমরা অ্যালাইন করতে পারি, বুঝছো? কাজে অ্যালাইনের জন্য অনেক সময় আমরা কোনো একটা অ্যাক্টিভিটিকে ডিলে করাই। ঠিক আছে, সো এই জন্য আমাদের দুইটা এলিমেন্ট বের করি, একটা হচ্ছে টোটাল ফ্লোট আর একটা হচ্ছে ফ্রি ফ্লোট। সো আবার ধরো, যেমন ফ্লোট ক্যালকুলেশন করতে গেলে তোমার সব জায়গায় ইএস, ইএফ, এলএস, এলএফ, এলএফ লাগবে। হ্যাঁ, তো টোটাল ফ্লোট বের করবা। টোটাল ফ্লোটের জায়গা হচ্ছে এই যে এই জিরোটা বাম পাশে, দেখছো? এটা হচ্ছে ফ্রি ফ্লোট। টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট, টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট। ঠিক আছে, এইবার টোটাল ফ্লোট বের করবো হচ্ছে কিভাবে? এলএস মাইনাস ইএস। এলএস এটা অবলিক, এলএফ মাইনাস মাইনাস ইএফ, এই 5 মাইনাস 5, আবার 5 মাইনাস 5 0, 11 মাইনাস 11 0, পাইছো? 11 মাইনাস 11 0, 15 মাইনাস 15 0। ক্রিটিক্যাল পাথে ফ্লোট অলওয়েজ প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য জিরো হবে। এটা কিন্তু তোমার প্রজেক্টের ক্রিটিক্যাল পাথ, তাই না? এবং চিনবা কিভাবে? যেই পাথের প্রত্যেকটা এলিমেন্টের ফ্লোট জিরো, সেই পাথটা কিন্তু তোমার ক্রিটিক্যাল পাথ। বুঝা গেছে? স্যার একটু দ্যাট আরেকবার মিনস বলবেন? এই পাথে কোনো এলিমেন্টকে তুমি ওয়েট করাতে পারবা না। যেই পাথটা তোমার ক্রিটিক্যাল পাথ, সেই পাথে কোনো এলিমেন্টকে তুমি ফ্লোট বা ওয়েট করাতে পারবা না। স্যার অ্যাক্টিভিটি স্যার সি তে স্যার কেন স্যার ওই যে 13 মাইনাস 8 ওখানে 3 দেওয়া কেন তাহলে স্যার? মানে ফ্রি ফ্লোট। এটা তো ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোটের ডেফিনেশন কি আমরা বলেছি? না স্যার, টোটাল ফ্লোটটা বলেছেন, এখনো ফ্রি ফ্লোট তো ও বলেন। সরি স্যার। স্যার একটু ক্রিটিক্যাল পার্টটা একটু আরেকবার বলবেন প্লিজ? ক্রিটিক্যাল পাথের ডিউরেশন হচ্ছে হাইয়েস্ট ডিউরেশন পাথ। মানে এই যে এখানে 16, তাই না? তো এইটাই হচ্ছে তোমার সবচেয়ে লংগেস্ট পাথ তোমার প্রজেক্টের। অথবা তুমি কিভাবে চিনবা যেই পাথের এলিমেন্ট গুলার ফ্লোট ভ্যালু জিরো? ঠিক আছে, আচ্ছা স্যার, টোটাল তাহলে ফ্লোট কি? হচ্ছে 0 হবে, ফ্রি ফ্লোটও 0 হবে ক্রিটিক্যাল পাথে। রাইট রাইট, দেখছো? কোনো ভ্যালু হবে না। মানে আর স্যার যদি একটা এখানে, পাথ থেকে আর অন্য, যদি শোনো, এইখানে যদি নেগেটিভ ভ্যালু চলে আসে, তার মানে তুমি কোনো ভুল করেছো। নেগেটিভ ভ্যালু জীবনও আসবে না ফ্লোট। যদি আসে, তুমি বিহাইন্ড দ্য শিডিউল। যদিও আসে, আইদার তুমি মিস্টেক করেছো অথবা বিহাইন্ড দ্য শিডিউল আছো। বুঝে গেছে? স্যার ভ্যালু তাহলে অলওয়েজ 0 হবে। সেটা ক্রিটিক্যাল পাথে। ক্রিটিক্যাল পাথ ছাড়া অন্য পাথে ভ্যালু থাকবে। এই দেখো, এই অ্যাক্টিভিটি সি কে আমরা ওয়েট করাতে পারি। ঠিক আছে, এবার আমরা ফ্রি ফ্লোট কিভাবে ক্যালকুলেট করি? লোয়েস্ট ইএস অফ সাকসেসর। এটা সাকসেসর কয়টা? একটাই তো, তাই না? একটা না? মাইনাস ইএফ, লোয়েস্ট ইএস অফ সাকসেসর। এই লোয়েস্ট ইএস অফ সাকসেসর, ইএস কোনটা? এটা না? সো 11 মাইনাস ইএফ। ইএফ কত? এর নিজের ইএফ 8, পাইছো 3। আবার দাও, এটার ফ্রি ফ্লোট কিভাবে পাবা? এটার ইএস কত? 15। 15 মাইনাস এর ইএফ কত? 13, 2, এভাবে। আর এই দুইটা পাওয়া যায় সহজে, 13 মাইনাস 11, বা এই 15 মাইনাস 13, এখান থেকে এই দুইটা পাওয়া যায়। ঠিক আছে,
সো এই এই ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের মিড টার্মের জন্য, ঠিক আছে? এইবার আমরা ফ্রি ফ্লোট, টোটাল ফ্লোট পাইলাম। এবার দেখো, once the float values are calculated, the string of critical activities will be identified. এর আগে কিন্তু আইডেন্টিফাই করতে পারো না। The continuous string of critical activities is called the critical path. Critical activities are those that do not possess any float. That means float value 0. Note that the summation of the critical activity duration A, B, D, and F in is equal to the overall project duration, which was created in the forward path. Forward path আমরা overall project duration calculate করেছি এবং এখানে অ্যাক্টিভিটি কোনো ফ্লোট করানো যায় না। যদি তুমি এখানে ডিলে করাও, এই ডিলে আলটিমেটলি তোমার প্রজেক্ট কমপ্লিশন ডেটে এফেক্ট করবে। While it doesn't appear in the example problem, a schedule can have more than one branch or string or activity that make up the critical path. আমরা এখানে শুধুমাত্র একটা পাথই কনসিডার করছি এই এক্সাম্পলে। তোমার প্রজেক্টে এরকম মাল্টিপল ক্রিটিক্যাল পাথ থাকতে পারে। এই যে এখানে একটা সুন্দর অ্যানালাইসিস আছে, সো এখানে আমাদের ক্রিটিক্যাল পাথ কেন ইম্পর্টেন্ট বলা আছে, তাই না? আচ্ছা, এটা পড়ো। আমি আর এই ডায়াগ্রাম এক্সপ্লেইন করলাম না, এই ক্যালকুলেশন রুল পড়বা, দেন ইটস ডান। এই যে দেখো, নেগেটিভ নাম্বার শুড নট বি অ্যাপিয়ার ফর এনি ক্যালকুলেটেড ভ্যালু। এখানে কিছু কথা আছে দেখো। The first and activities value for total float can be either greater or equal to free float. Free float আর টোটাল ফ্লোটের মধ্যে রিলেশন বলছে, অথবা ফ্রি ফ্লোট কখনো এই টোটাল ফ্লোটের চেয়ে বড় হবে না। সেকেন্ড বলছে ক্রিটিক্যাল পাথ মাস্ট বি কন্টিনিউয়াস ফ্রম দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি ইন দ্য শিডিউল অল দ্য ওয়ে থ্রু দ্য লাস্ট অ্যাক্টিভিটি। সো ক্রিটিক্যাল পাথের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, বুঝে গেছে? এই আর কি। স্যার উপরের এই ডায়াগ্রামটা তো লাগবে না, তাই না? না না না, এটা তো সফটওয়্যার আউটপুট। জি স্যার। সো সফটওয়্যার আউটপুট আমরা দেখছি না, এটা কোনটা দেখো তো? প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট কোনটা? এই নেটওয়ার্ক ডায়াগ্রাম পাইলাই তো, এটাই তো সবচেয়ে বড় কোশ্চেন। আর কি পাও? আর কি দরকার? ক্রিটিক্যাল পাথের লেন্থ, রাইট, এটা পাবা। এখান থেকে একটা দেড়টা কোশ্চেনও পাইতে পারো। এই যে এই স্লাইড, এই ডকুমেন্টটা। হ্যাঁ, আচ্ছা, লেটস গো ব্যাক টু আওয়ার স্লাইড। স্যার একটা কোশ্চেন ছিল এই স্লাইডে। বলো। স্যার যদি হচ্ছে আমাদের 0 না আসে ফ্লোট, তাহলে আমরা বলতে পারবো যে এটা মানে ওয়েট করানো যাবে, এই অ্যাক্টিভিটিটা ওয়েট করানো যাবে। রাইট, সেখানে ফ্লোট অ্যাড করা যায়। মানে এটা ওই ফ্লোটটা বলছে কি, এই ম্যাক্সিমাম এতদিন ডিলে করাইতে পারবা এই অ্যাক্টিভিটিটাকে, তোমার প্রজেক্ট কমপ্লিশন ডেটে কোনো হ্যাম্পার করবে না। তুমি যদি এর বেশি ডিলে করাও, দ্যাট মিন্স তোমার এইটা ক্রিটিক্যাল পাথ হয়ে যাচ্ছে তখন। আবার কাহিনী বুঝছো? কারণ এটা ওয়েট করে তুমি এইটাকে অ্যাক্টিভিটিকে আরো লেন্দার বানায় ফেলবে। বলতেছো 6 দিনেরটা 12 দিন, এখন দেখা গেল যে টোটাল ডিউরেশন এখান দিয়ে বেশি হয়ে গেল, তখন আবার এই ক্রিটিক্যাল পাথ এটা হয়ে যায়। তো তোমাকে বুঝতে হবে কোনটা ক্রিটিক্যাল পাথ, কোনটা নিয়ার ক্রিটিক্যাল পাথ। যে ক্রিটিক্যাল পাথ অনেকগুলো থাকতে পারে, আবার নিয়ার ক্রিটিক্যাল পাথ থাকতে পারে। যখন রিস্ক ইন্ট্রোডিউস হয়, দেখা যায় যে একটা নন ক্রিটিক্যাল পাথ বা নিয়ার ক্রিটিক্যাল পাথ এটা ক্রিটিক্যাল পাথ হিসেবে আবির্ভূত হতে পারে। তো এইবার আমরা ব্যাক করি। এই ডকুমেন্টটা ভালো করে পড়লে 1 থেকে 2টা দেড়টা কোশ্চেন পাবা, বেশিও পাইতে পারো। স্যার ক্যালকুলেশন বাদেও কি আরো কিছু থাকবে? মানে বলতেছেন 1 থেকে 1.5। হ্যাঁ, ওই যে ক্রিটিক্যাল পাথ কেন লাগে, ও ওকে স্যার। কনসেপ্ট গুলা সো ফার যা পড়ছো তার চেয়ে তো এখানে অনেক ভালো কিছু আছে, তাই না? সেজন্য বললাম যে এটা ইম্পর্টেন্ট, এটা পড়লে 1 থেকে 1.5টা পাবা। এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম যেটা বললাম, বা ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস, বা হ্যাঁ যেটাই বললাম। সো লেটস গো ব্যাক এগেইন টু আওয়ার স্লাইড। আমরা ক্রিটিক্যাল পাথ ডিউরেশন দেখো, এই যে ডেফিনেশন উইথ দ্য লংগেস্ট ডিউরেশন ইন দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো নেটওয়ার্ক ডায়াগ্রাম লাগে কেন? ক্রিটিক্যাল পাথ বের করতে আমাদের। এগুলো আমরা ওইখান থেকে পড়ছি। হ্যাঁ, এখান থেকে আমি দেখাই না, বিকজ এখানে একটা দুইটা ক্যালকুলেশন একটু এরর বলছে মনে হচ্ছে আমার, আমি এই জন্য আর কনফিউজড হয়ে বাদ দিয়েছি, বুঝছো?
যে এই পার্টটা একটু এইটার আগেরটা অন্য পার্ট একটু ভুল মনে হচ্ছে আমার। এগুলা জাস্ট ওই ডকুমেন্ট থেকে পড়লেই হেল্প হবে। যেমন ধরো যে হাউ দ্য ক্রিটিক্যাল পাথ হেল্প দ্য পিএম, তাই না? এটা একটা কোশ্চেন, ওই যে ওইখানে অ্যান্সারটা আছে, তাই না? তারপর কিছু নিয়ার ক্রিটিক্যাল পাথ আছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। ফ্লোট, ফ্লোট হচ্ছে এক্সট্রা টাইম যেটাকে দিলে তোমার প্রজেক্টের কমপ্লিশন টাইম এখন হ্যাম্পার করবে না। তো ফ্লোট বের করে ইকুয়েশন ওইখানেও দেখছি এক জায়গা থেকে পড়ো। এই দেখো কিছু কোশ্চেন অ্যান্সার। ক্যান দেয়ার বি মোর দেন ওয়ান ক্রিটিক্যাল পাথ? ইয়েস, ইউ ক্যান হ্যাভ 2, 3, 4, মেনি। ডু ইউ ওয়ান্ট টু বি দেয়ার? নো। মেনি থাকা মানে তোমার যত বেশি থাকবে তত বেশি রিস্ক হওয়ার চান্স বেশি। এটা হয় একটা থাকলে ম্যানেজেবল, বুঝছো? হাউ মাচ ফ্লোট ডাজ দ্য ক্রিটিক্যাল পাথ হ্যাভ? ক্রিটিক্যাল পাথের ফ্লোট হচ্ছে 0। ক্যান দেয়ার বি নেগেটিভ ফ্লোট? ইয়েস, negative float can be, but this means your project is behind the schedule. Would you leave the project with a negative float? No, never. Either you compress or fast track. If you leave, it will introduce risk. In case any activity is delayed, then will the project end? That changes? No, not always, because তুমি crashing করতে পারো, fast tracking করতে পারো, এসব করে তুমি date অ্যাচিভ করতে পারো। ঠিক আছে? এই যে এই মেথডটা ক্রিটিক্যাল চেইন মেথড আমরা টোটালি স্কিপ করে গেলাম, এটা পড়লাম না। ঠিক আছে, এইবার আসি আমরা রিসোর্স অপটিমাইজেশন টেকনিক। দুইটা টেকনিক। অপটিমাইজেশন মানে হচ্ছে যে যত ভালোভাবে, যে কম রিসোর্স ইউজ করে বেটার আউটপুট পাই, এটাই তো অপটিমাইজেশনের মূল অবজেক্টিভ, তাই না? সো দুইটা ওই হচ্ছে, একটা রিসোর্স লেভেলিং আর একটা হচ্ছে রিসোর্স স্মুথিং। তো রিসোর্স লেভেলিং বলছে কি যে তুমি স্টার্ট আপ ফিনিশ ডেট এমন ভাবে অ্যাডজাস্ট করবা ইউজিং ইউর রিসোর্স কনস্ট্রেইন্ট, তুমি রিসোর্স ডিমান্ডটা ব্যালেন্স করবা থ্রু আউট দ্য প্রজেক্ট। আমি ডেফিনেশন বললাম না, একবারে চলে যাই এই চার্টটা। সে তোমার রিসোর্স কনজাম্পশন এরকম ডিমান্ড দেখাচ্ছে, হ্যাঁ, এটাকে যদি রিসোর্স লেভেলিং করো, তুমি ধরে নিচ্ছ তুমি 45 আওয়ার্স এর বেশি কোনো রিসোর্স দিবা না কোনো উইকে। দেখছো সবগুলা উইক একটু বেটার ব্যালেন্স হলো না? এর নিচেই তো, তাই তো? আবার রিসোর্স স্মুথিং করলে দেখো এখানে 38, আরো ব্যালেন্স হলো নাকি? আরো, তাই না? অলমোস্ট 38 ছুঁই সবগুলা, তাই না? তো এটা আরো বেটার। সো প্রথমে রিসোর্স লেভেল করবা, দেন রিসোর্স স্মুথিং করবা। স্মুথিং মিন্স হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের অ্যালোকেশন ওভার দ্য প্রজেক্ট। এই উইকে 30 ঘন্টা, পরের উইকে 10 ঘন্টা, পরের উইকে 20 ঘন্টা না দিয়া এই 60 আওয়ার তুমি পরপর 3 উইক 20 আওয়ার করে দিলে তো বেটার, তাই না? সেটাই হচ্ছে রিসোর্স ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এই যে হোয়াট ইফ সিনারিও, এটা হচ্ছে কি ডাটা অ্যানালাইসিসের একটা টেকনিক, যে কিছু অ্যাজাম্পশন বেসড, যেমন ধরো what would happen if a major deliverable was delayed or the weather prevents you from completing a deliverable on time? হতে পারে না বৃষ্টির কারণে দেশে বন্যা হইলো, তুমি 5 দিন অফিস যেতে পারলা না, ডিজাস্টার হইলো, তাই না? what do you do then? আচ্ছা, what if analysis weighs these questions and their assumptions and determines the feasibility of the project schedule under this condition. তো এরকম কিছু কিছু আনসার্টেইনটি বা রিস্ককে মডেল করে হচ্ছে হোয়াট ইফ সিনারিও। তো এটার মূল মেথডটা হচ্ছে মন্টে কার্লো অ্যানালাইসিস। ঠিক আছে, সো যেটা আসলে নরমাল ফ্লো, দেখো এখানে কিছু গ্রিন আছে, এটা ভেরি করে বিকজ অফ এই হোয়াট ইফ কিছু যদি ইন্ট্রোডিউস হয়। এবার মন্টে কার্লো অ্যানালাইসিস করে আমরা কি করতে পারি, দ্য প্রবাবিলিটি অফ কমপ্লিটিং দ্য প্রজেক্ট অন এনি স্পেসিফিক ডে আমরা বের করতে পারি, যে এই ডেতে গিয়ে আমরা আমাদের প্রজেক্ট শেষ হবে কিনা বের করতে পারি। তারপরে ধরো যে প্রবাবিলিটি অফ কমপ্লিটিং প্রজেক্ট ফর এনি স্পেসিফিক অ্যামাউন্ট অফ কস্ট বের করতে পারি। probability of any activity actually being on the critical path, কোন একটা অ্যাক্টিভিটি ক্রিটিক্যাল পাথে আছে কিনা, ওভারঅল প্রজেক্ট রিস্ক, এই ধরনের কাজে আমরা মন্টে কার্লো অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, শিডিউল কম্প্রেশন মিন্স হচ্ছে সে ক্রিটিক্যাল পাথে কোন একটা অ্যাক্টিভিটি অনেক সময় লাগাচ্ছে, তুমি যদি মনে করো যে না ওইখানে
আমি কিছু রিসোর্স অ্যারেঞ্জ করব ওই কাজটা তাড়াতাড়ি করতে চাই, সো দ্যাট তুমি চাইলে কিছু কস্ট হয়তো বিয়ার করলে এক্সট্রা, বাট তুমি ডেলিভারি টাইম ঠিক রাখতে পারবা। তো সেটা হচ্ছে তোমার শিডিউল কম্প্রেশন। হ্যাঁ, যেমন ক্র্যাশিং, this involves making cost and schedule trade-off to determine how to compress the schedule the most for the least incremental cost. The approach adds more resources to activities on the critical path to complete the project earlier. এই লাইনটাই বলে দেয় এটা ক্র্যাশিং। হ্যাঁ, ঠিক আছে। তো ক্র্যাশিং করলে তোমার কস্ট বাড়ে। ফাস্ট ট্র্যাকিং কি বলে? ফাস্ট ট্র্যাকিং বলে যে কাজগুলা তোমার সিকোয়েন্স আছে সেই কাজগুলাকে তুমি প্যারালালি করো, প্যারালালি করলে দেখা যাচ্ছে তোমার কাজ কিছুটা ফাস্টার হয়। ঠিক আছে, এই আর কি। এই দুইটার মধ্যে কম্পারিজন কি দেখি একটু, ক্র্যাশিং আর ফাস্ট ট্র্যাকিং। ক্র্যাশিং করলে কস্ট বাড়ে, ফাস্ট ট্র্যাকিং করলে রিস্ক বাড়ে। ক্রিটিক্যাল পাথ চেঞ্জ করে দেয় ক্র্যাশিং করলে, এটা ফাস্ট ট্র্যাকিং করলেও ক্রিটিক্যাল পাথে এফেক্ট করে। ক্যান বি ডান বাই ইনক্রিজিং রিসোর্সেস, মানে ক্র্যাশিং এ। আর ফাস্ট ট্র্যাকিং এ রিলেশনশিপ চেঞ্জ হয়ে যায়। তারপরে কস্ট বেশি খরচ করে গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ কম্প্রেশন তুমি করতে পারো। সে তুমি চাইলে কোন একটা প্রজেক্ট যেটা 1 বছরে চলে, তুমি চাইলে সেটা 6 মাসে শেষ করে দিতে পারো, তুমি যদি অনেক বেশি রিসোর্সেস অ্যারেঞ্জ করতে পারো। আর ফার্স্ট ট্র্যাকিং এর ক্ষেত্রে তুমি রিলেশন অ্যাসেস থেকে অ্যাসেসে নিয়ে যাচ্ছ। এই অ্যাজাইল আমি বাদ দিলাম, অনেক অ্যাজাইল টেজাইল পড়ছি আমরা, চাইলে এটা পড়াইতে পারি। অ্যাজাইল রিলিজের কাহিনীটা কি দেখবা? দেখবা এটা? না স্যার, না স্যার, না স্যার। না স্যার, না স্যার। আচ্ছা, সংক্ষেপে বলে দিই। ধরো যে অ্যাজাইল যে রিলিজ গুলো হয়, এই রিলিজ গুলো আসে কই থেকে? ধরো প্রজেক্টের ভিশন থেকে। দেন রিলিজ গুলাকে আবার কিছু আইটারেশন হয়। ধরো আইটারেশন 0, আইটারেশন 1, হ্যাঁ, তারপরে তো রিলিজটা আলটিমেটলি কমপ্লিটলি ভেরিয়েবল প্রজেক্টে। এক একটা আইটারেশনে এক একটা ইউজার স্টোরি বা আমরা একটা ফিচার অ্যাড করি, তাই না? একটা ফিচার অ্যাড করা মানে মাল্টিপল টাস্ক তুমি কমপ্লিট করবে, তাই না? এই ফিচার গুলো বলা থাকে ইউজার স্টোরি, আর কিছু না। সো আমরা শিডিউলের মূল কাজ শিখলাম। এখন হচ্ছে আমরা জানি যে প্রজেক্ট শিডিউল বেসলাইন ছিল, তাই না? ওইখানে এটা আপডেট করি। আমি যা দেখলাম নেটওয়ার্ক অ্যানালাইসিস করে যে আমার ডিউরেশন কত, কোনটা কখন করা সেফ, কখন শুরু করতে পারবো, কখন শেষ করতে পারবো। সো দ্যাট তুমি স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট বেসলাইনে লিখবা। এই শিডিউল বেসলাইন যখন বানাবা এটা তোমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের অন্তর্ভুক্ত হবে। চেঞ্জ কখন করতে পারো তুমি জানো, এগুলা আর বললাম না। প্রজেক্ট শিডিউল কি, এগুলো তোমরা নিজেরাও পড়ে নিতে পারো, আমার পড়ানোর কিছু নাই, বুঝছো? যে প্রজেক্ট শিডিউল should contain at least the activities with their start and finish plan date. তো শিডিউলে কি থাকবে? অ্যাক্টিভিটি থাকবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির শুরু এবং শেষ সময়টা বলা থাকা লাগবে। তুমি বার চার্টে দেখাইতে পারো, মাইলস্টোন চার্টে দেখাইতে পারো, নেটওয়ার্ক ডায়াগ্রামে দেখাইতে পারো, প্রজেক্ট শিডিউলের ডিফারেন্ট ওয়েতে তুমি শো করতে পারো, তাই না? বার চার্টও দেখানো যায়। বার রিপ্রেজেন্ট অ্যাক্টিভিটিস উইথ স্টার্ট ফিনিশ ডেট, এক্সপেক্টেড ডিউরেশন। আচ্ছা, আবার প্রজেক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা দেখছি। এই কথাগুলো আমাদের কনসেপ্ট অলরেডি ডেভেলপ আছে, এই পার্টগুলো, হ্যাঁ, তোমরা অলরেডি জানো। যেমন ধরো যে এই যে এখানে এই ডায়াগ্রামটা দেখো, এখানে অ্যাক্টিভিটি আছে, মাইলস্টোন আছে, এই মাইলস্টোন, এটা একটা মাইলস্টোন, এটা একটা মাইলস্টোন, হ্যাঁ। আচ্ছা, আবার এখানে এই পুরো একটা কাজকে আবার তার অ্যাক্টিভিটি ভাঙা দেখা দিচ্ছে, তাই না? দ্যাট মিনস এইটা শেষ হবে এখানে এসে, তাই না? প্রজেক্ট ক্যালেন্ডার মানে হচ্ছে যে তোমার এটা আইডেন্টিফাই করে ওয়ার্কিং ডে এন্ড শিফটস দ্যাট আর অ্যাভেলেবল ফর দ্য শিডিউল অ্যাক্টিভিটিস। কন্ট্রোল শিডিউল মানে হচ্ছে তুমি মনিটর করবা স্ট্রেস তোমার প্রজেক্ট ঠিকমতো শিডিউল অনুযায়ী চলছে কিনা, না হইলে কি করা লাগবে সেটা। So it recognizes deviation from the plan and manages changes to the schedule baseline as needed. It takes corrective and preventive action. ঠিক আছে? তো এগুলা কন্ট্রোল শিডিউল, আমি এগুলার পড়াইলাম না। স্যার আমাদের প্রিভিয়াস স্লাইডগুলো থেকে কোশ্চেন রিভিউ করবেন না স্যার একটু? ওটা না ক্লাসে করে দিলাম, তুমি কইছিলা। স্যার তাহলে আমি কইছিলাম আসলে। তুমি একটু ফাহিম না? ফাহিম স্যার।
ফাইন ফাইন ফাইন, তুমি একটু ওই যে নিথিনের সাথে কথা বলো, নিথিন মোটামুটি গুছায় ফেলছে ও প্রিভিয়াস স্লাইডের কোশ্চেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, নিথিনেরটা অ্যাকুরেট আছে, ও আমার সাথে শেয়ার করছে তো আমি দেখছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের ক্লাস শেষ করি এবং আমাদের মিডের সিলেবাসও শেষ, এবং আমরা যা স্যার যা এই স্লাইড থেকে কি কি লাগবে, মানে স্যার আপনি ডকুমেন্টটা তো পড়িয়ে দিয়েছেন, বাট স্লাইড থেকে তো আমরা অনেক কিছু দেখেছি, এখন স্লাইডের কি কি পড়বো স্যার আপনাকে? তুমি একটু আমাকে বলো কি কি আসতে পারে। স্যার আমার মাথায় দেখুন ওই ডকুমেন্টেশন নিয়ে কোশ্চেন আসতেছে, স্লাইড থেকে আর কি? স্লাইড থেকে যদি শিডিউল, এই যে ধরো শিডিউল কম্প্রেশন, কম্পারিজন দুইটার, এটা তো ভালো কোশ্চেন। তারপরে এটা তো তোমরা চাচ্ছ না, এটা একটা ভালো কোশ্চেন ছিল, অ্যাজাইল রিলিজ প্ল্যানিং, দেখো খুবই ভালো কোশ্চেন। না স্যার অ্যাজাইল অনেক জায়গায় আছে স্যার, আর দিয়েন না। এইটা পড়তে পারো, এই একটা জিনিস বুঝলেই তো হয়ে যায়, তাই না? স্যার এখন এখান থেকে পড়বো কি কি তাহলে? হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস পড়বা, স্যার শিডিউল কম্পারিজন, তারপরে হোয়াট ইফ, শিডিউল কম্প্রেশন, হ্যাঁ হোয়াট ইফ স্যার। সিনারিও, ওকে তারপরে রিসোর্স অপটিমাইজেশন। স্যার একটু আসতে, রিসোর্স। আমি গো থ্রু করছি, রিসোর্স অপটিমাইজেশন দুইটাই পড়বা, হ্যাঁ। ওকে তারপর ক্রিটিক্যাল পাথ মেথড পুরোটা ওইখান থেকে পড়বা। ওকে স্যার। নেটওয়ার্ক ডায়াগ্রাম পড়বা, ওই যে অ্যারো অন নোড, অ্যারো অন অ্যাক্টিভিটি, হ্যাঁ, অ্যাক্টিভিটি অন অ্যারো, অ্যাক্টিভিটি অন নোড, ওইটা পড়বা। তারপর ডায়াগ্রাম আঁকবা। তারপরে এই যে প্যারামেট্রিক এস্টিমেশন যে আছে না, যে এস্টিমেশন টেকনিক গুলো, অ্যানালজাস, প্যারামেট্রিক, হ্যাঁ, এগুলো পড়বা। এস্টিমেশন, কস্ট এস্টিমেশন যতগুলো টেকনিক আছে, তো সরি কস্ট না, অ্যাক্টিভিটি এস্টিমেশন যতগুলো টেকনিক আছে, যেমন অ্যানালজাস, প্যারামেট্রিক, 3 পয়েন্ট এস্টিমেশন। স্যার এস্টিমেটিং এর আগে কি কিছু বলেছিলেন? না না না, এই যে এইটা দেখো, 3 পয়েন্ট পার্ট অ্যানালাইসিস। এই যে এখানে যে ট্রায়াঙ্গুলার এস্টিমেশন, বিটা এস্টিমেশন, এই কয়েকটা স্লাইড খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই 1 পয়েন্টটা বাদ দিয়েছি শুধু আমরা, বটম আপ এস্টিমেশন, ঠিক আছে। ওকে দেন প্রত্যেকটা এগুলো একটু ডায়াগ্রাম সেইটা একটা এক্সাম্পল। প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম জিজ্ঞেস করলে এটার এক্সাম্পল দিতে পারো এরকম একটা, হ্যাঁ। প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম কি বলে, এটা একটা ডায়াগ্রাম এক্সাম্পল দিয়ে দিলা। লিড ল্যাগ এগুলা কি, হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস, এক্সাম্পল দিয়ে বুঝাইলা। তারপর ডিপেন্ডেন্সিস গুলো ইম্পর্টেন্ট, এই যে চারটা রিলেশনশিপ দেখছো না, জি এগুলা চিত্র এঁকে বুঝাই দিলা, হ্যাঁ, কোনটা কি। তো এই স্লাইডে অনেক কিছু আছে, হ্যাঁ। অ্যাক্টিভিটি অন নোড, অ্যাক্টিভিটি অন অ্যারো, নেটওয়ার্ক ডায়াগ্রাম তোমাকে কিভাবে হেল্প করে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। সিকোয়েন্স অ্যাক্টিভিটি মানে কি, ডিফাইন অ্যাক্টিভিটি মানে কি, রোলিং ওয়েভ প্ল্যানিং কনসেপ্টটা আমরা এটা দেখছিলাম, তাই না? আচ্ছা, কোন একজন আমার কাছে জানি কি জানতে চাইছিল, সো আমি এখন তাকে, আমার কাছে কোনো কিছু রেডি নাই, সো আমি তাকে চ্যাট জিপিটি দিয়ে হেল্প করি, হ্যাঁ। কেউ একজন আমাকে মেক এ WBS ফর, স্যার আমি বলেছিলাম যে একটা ডাব্লিউ বেস এর সিনারিও বেসড কোশ্চেন আমাদের দেখালে রিয়েল ভালো। লাইফ, ওকে আমি করছি, দাও মেক এ WBS ফর রিয়েল লাইফ প্রজেক্ট। আমি একটু দেখি পাই কিনা, সুবিধা মতো, আমার কাছে রেডি করা ছিল না, সো আমি যদি